আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, ৫টি যুদ্ধবিমান ভূপাতিত সহ ১০ ভারতীয় সেনাকে হত্যার দাবি পাকিস্তানের। ভোজ্য তেলের লাগামহীন দামে অতিষ্ঠ ক্রেতা বিক্রেতা, সংকট উত্তরণে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও তেল বীজ উৎপাদন বাড়ানোর তাগিদ। কল্যাণপুরে ৯ জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ জুলাই দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। এবং বছর ব্যবধানে বেইলি রোডে ২টি অগ্নিকাণ্ডে নগরবাসীর উদ্বেগ, বেশিরভাগ ভবনে নেই জরুরি নির্গমন ব্যবস্থা, বলছে ফায়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। শুরুতেই পাক ভারত উত্তেজনা প্রসঙ্গ। পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারত। যদিও অপারেশন সিঁদুর নামের ওই হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে পাকিস্তান। পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখায় ১০ ভারতীয় সেনাকে হত্যা এবং ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানে ভারতীয় হামলার নিন্দা জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার জেরে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান, এমন ধারণা ছিল সর্বমহলে। জম্মু কাশ্মীর সীমান্তে টানা ১৩ দিন গোলাগুলি চললেও চতুর্দশ রাতে পাল্টে যায় দৃশ্যপট। বুধবার ভোররাতে আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামের অভিযানে আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ সহ ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এ সংখ্যা ২৬ জানিয়ে পাকিস্তান বলছে, সন্ত্রাসী নয়, ভারতীয় সেনাদের হামলায় নিহতদের প্রত্যেকে সাধারণ মানুষ। পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংস করার দাবি জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের তরফে একে মিথ্যা বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর দাবি, পাল্টা হামলায় ১০ ভারতীয়কে হত্যা এবং অন্তত ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাকিস্তানের হামলার আশঙ্কায় উত্তর ভারতের কয়েকটি সহ কাশ্মীরের প্রধান বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দিল্লি। ঘুমন্ত মানুষের ওপর ভারতীয় হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। এদিকে ভারত পাকিস্তান সংঘাতে উদ্বেগ জানিয়েছে চীন। আর পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভোজ্য তেলের লাগামহীন দামে অতিষ্ঠ ক্রেতা, বিশেষ করে বোতলজাত সয়াবিনের বাড়তি দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, সরকার বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ মানাতে বাধ্য হওয়ায় কাটছে না অস্থিরতা। আর পরিস্থিতি উত্তরণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি তেল বীজ ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গত ১৩ এপ্রিল সরকার ঘোষণার আগেই ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করে। তারা বলেছে, বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা হচ্ছে, আর ৫ লিটার বোতলের নতুন দাম হচ্ছে ৯২২ টাকা। এরপর ১৫ এপ্রিল সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে রাজস্ব আয় বাড়ানো ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেটের সিদ্ধান্তে সমর্থন জানান বাণিজ্য উপদেষ্টা। আলোচনার ভিত্তিতে ১৮৯ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং ২০ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এমন প্রেক্ষাপটেই তেলের বাজার অস্থির বলে মনে করেন খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীদের কাছে আপনার সরকার জীবী কিছু করার নাই, কারণ ওনারা আগেই ডিক্লিয়ার দেয় যে তেলের দাম বাড়বে, এত টাকা লিটারে বাড়বে। আপনার রোজার থেকে স্টার্ট করছে ওরা বাড়ানো। সিন্ডিকেট না, আমি বলবো কেন সিন্ডিকেট বলবো, সমন্বয় হলো সরকার এবং মিল মালিক। ওনারাই বসে এটা সিদ্ধান্ত নেয় তেলের দাম কমবে না বাড়বে।
এটা কোন সিন্ডিকেট আমি বুঝি না কিছু। আর সয়াবিন তেলের এমন দামে নাজেহাল ক্রেতারা। আমরা গরিব না, দেন 30 টাকা হইলে তো আমরা এক কেজি আলু কিনা খাইতে পারি, আমরা কিভাবে চলুম? আমাকে 10 টাকা ইনকাম, 20 টাকা খরচ হয়। সরকার ব্যবসায়ীদের উপর নির্ভরশীল তো অবশ্যই, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আসলে অনেক অসুবিধাই হয়ে যায়, আমরা সয়াবিন খেয়ে আসলে অভ্যস্ত। তবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে এই সংকট উত্তরণ কঠিন বলে মনে করছেন কৃষি গবেষকরা। সানফ্লাওয়ারের আমাদের স্যালান এরিয়াতে চাষ করা সম্ভব, এবং অনেকেই যেহেতু আপনার ওই এখন বরিশালের এরিয়ায় চর এলাকায় চাষ করছে, তো এই এলাকায় যদি আমরা যে এলাকায় ফেলো থাকে সে এলাকায় যদি আমরা প্রোডাকশন আনতে পারি তাহলে উৎপাদন এমনিতেই বাড়বে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে সিন্ডিকেটের কোনোভাবে আমরা ভাঙতে পারছি না, সরকার এখানে ব্যর্থ হয়েছে, শতভাগ ব্যর্থ হয়েছে, যে আবারও 14 টাকা করে তেলের দাম বাড়ছে। আমার দেশীয় তেলগুলো আছে সেগুলিকে প্রমোট করতে হবে। দেশীয় তেলগুলো সহজভাবে যদি বলি, আমাদের কিন্তু সরিষা তেল খুবই জনপ্রিয় একটা তেল ছিল, সেই তেলটাকে উৎপাদন বাড়াতে হবে। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি তেলবীজ জাতীয় ফসলের আবাদ বাড়ানোর তাগিদও দেন তারা। পেরিলা তেল খুবই ভালো একটা তেল, এটা উৎপাদনশীলতা খুব ভালো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 14 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুপুরে এ আদেশ দেন। এ মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে 25 মে, সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে 27 মে ও পুলিশের মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। দর্শক, এ নিয়ে আরও জানাতে অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, ট্রাইব্যুনালে হাজির করা সাবেক পুলিশ কর্মকর্তাদের শুনানির বিষয়ে আমাদের জানাবেন। আসলে গত 9 এপ্রিল এই 3 জনকে হাজির করা হয়েছিল এবং সেখানে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়েছিল, এবং এর আগে কিন্তু 21, 23 এবং 25 দুঃখিত 20, 21, 22 এই 3 দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আজকে তাদের তদন্তের অগ্রগতির একটা প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, যার কারণে তাদেরকে আজকে আবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং হাজির করার পর যিনি প্রসিকিউটর ছিলেন গাজী মনোয়ার হোসেন তামিম, তিনি আসলে জানিয়েছেন যারা তদন্ত সংস্থা তারা আরও একবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কারণ তার কারণটা কি যখন আমরা জানতে চেয়েছি তখন তিনি বললেন যে হয়তোবা তারা যখন জিজ্ঞাসা করেছেন হয়তো এমন কোনো তথ্য পেয়েছেন যার কারণেই তারা পুনরায় এদের তদন্তের জন্য আবার জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছেন, যার কারণে 3 জনকে আবার পুনরায় 3 ধাপে অর্থাৎ একদিন পর 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তারপরে আসলে তাদের যে তদন্তর অগ্রগতি এবং তাদের তদন্ত রিপোর্টের কি অবস্থা সেটা জানানো হবে। এবং সেটার জন্য ডেট দেওয়া হয়েছে সামনে 14 জুলাই, অর্থাৎ 14 জুলাই 2025 তাদের তদন্তের অগ্রগতি কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি জানানো হবে। এবং প্রসিকিউটর হয়তোবা আশা করছেন যে এই সময়ের ভিতরে তারা শেষ করতে পারবেন কিনা। যখন ট্রাইব্যুনাল তাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে আসলে কি এই সময় শেষ করা সম্ভব হবে কিনা, প্রসিকিউটর তখন বলেছেন যে তারা আসলে আরও সময় চাচ্ছেন, কারণ এটার থেকেও বড় ঘটনা হলো যে আপনি জানেন যে জুলাই আগস্টের যারা মানবতার অপরাধী শেখ হাসিনার তদন্ত সহ আশুলিয়া, চানখারপুল বেশ কয়েকটা তদন্ত একদম শেষ দিকে রয়েছে, যার কারণে ওইটা শেষ করার জন্য কিন্তু এইখানে একটু টাইম লাগছে, যার কারণে তারা বলেছিলেন যে আরও সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু তারপরও আমরা 2 মাসের সময় চেয়েছে তদন্ত সংস্থা, তাই সেই 2 মাসের তদন্ত সংস্থার সময় দিয়েছেন। এবং পাশাপাশি আজকে প্রসিকিউটর তামিম জানিয়েছেন যে শেখ হাসিনার যে তদন্তটি সেটাও প্রায় শেষের দিকে, খুব দ্রুতই সেই তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা তাদের হাতে দিবেন, এবং তারপরেই কিন্তু যে মূল বিচার কাজ সেটার জন্য তারা চিফ প্রসিকিউটরের বরাবর পাঠাবেন, এবং চিফ প্রসিকিউটর সেটাকে যাচাই বাছাই করে তারপরে ট্রাইব্যুনালে দেওয়া হবে। আমরা জানতে চেয়েছি যে এর আগেও তো চানখারপুল, আশুলিয়া এদের তদন্ত অবস্থা কি আছে, তো সেটাও বললেন যে প্রায় শেষের দিকে, যে কোনো সময় আমরা ট্রাইব্যুনালে সেটা দাখিল করব। এবং এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহমুদ আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। এক বছরের ব্যবধানে রাজধানীর বেইলি রোডে 2টি ভয়াবহ আগুন। গেল সোমবারের ঘটনায় আটকে পড়াদের উদ্ধার করা গেলেও 2024 সালে প্রাণ যায় 46 জনের। ফায়ার সার্ভিস বলছে বাণিজ্যিক ভবনগুলোতে জরুরি নির্গমনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়
হতাহত এড়ানো সম্ভব হয় না, আর অগ্নিকাণ্ড রোধ করা যায় এমন পদক্ষেপ চাইলেন নগরবাসী। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। সোমবার সন্ধ্যা 6:45 বেইলি রোডের বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন, ধোঁয়ার কুণ্ডলী এবং তা থেকেই আতঙ্ক। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। বেইলি রোডে মাঝে মাঝেই হানা দেয় আগুনের বিভীষিকা। সময় বদলেছে কিন্তু বাস্তবতা একই। ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন স্মরণ করিয়ে দেয় 2024 সালের এক সন্ধ্যার কথা। গেল বছর 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভবনে থাকা বেশ কয়েকটি রেস্তোরাঁ খাবার খেতে যায় মানুষ। বের হতে না পেরে শ্বাস বন্ধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় 46 জনের। সেই স্বপ্ন সবকিছু ধুলায় মিশে গেছে। কি বলবো, কিছু বলার নাই, আমাদের কোনো ভাষা নাই। বন্ধু একদম মরার মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কান্না করে যে আমার দোলা কোথায়, আমার মাহি কোথায়। এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, ফায়ার কোনো ডোর ছিল না। ইভেন আপনি একটা মাত্র সেন্ট্রাল একটা ডোর যেটা গেট রয়েছে, এতে একমাত্র বের হওয়ার এবং ঢোকার রাস্তা। আমরা বের হয়ে এসে দেখি এখান থেকে আগুন একবারে মনে হয় তিনতলা পর্যন্ত উঠে গেছে। বছরের ব্যবধানে বেইলি রোডের দুটি অগ্নিকাণ্ড, সূত্রপাত এবং নির্গমন জটিলতার চিত্র প্রায় এক। ফায়ার সার্ভিস বলছে আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন থাকায় কোনোভাবেই কাম্য নয়। তারপরও বেশিরভাগ ভবনের জরুরি নির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। আমরা একটা গ্রিন কোজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। 15 মাসের ব্যবধানে কেবল বেইলি রোডেই দুবার অগ্নিকাণ্ড, ছিল মৃত্যু, ছিল আতঙ্ক। এসব অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছে নাগরিক ঐক্য। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। আসাদ, ঐক্যমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বৈঠকের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিছুদিন আগে মানে 5ই আগস্টের পরে যে দেশে পরিবর্তনের একটি ধারা চলেছে এবং তার ধারাবাহিকতাতেই কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধন পায় জাতীয় নাগরিক ঐক্য, এবং এই জাতীয় নাগরিক ঐক্যের সঙ্গে আজকে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক ছিল সেটি কিন্তু সে কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনায় তারা যে বিষয়টি জানিয়েছিলেন যে এর আগে যে বৈঠকটি তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে করেছিলেন এবং সেখানে তারা 114টি প্রস্তাবের মধ্যেই কিন্তু তারা একমত হয়েছিলেন, তবে আজকে তারা 118টিতে মানে একমত হয়েই তারা এই বৈঠকে যোগ দিয়েছেন। তারা আগেই জানিয়েছেন যে আরও 4টি বিষয় তাদের একমত হয়েছেন। এছাড়া তারা যে বিষয়টিগুলো বলছেন যে প্রায় 38টি বিষয় রয়েছে এখনও, যেগুলোর মধ্যে এখনও তাদের মতদ্বৈততা রয়েছে, তবে সেগুলো তারা নিরসন হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন। তারা যে মূলত নির্বাচন সংস্কার ব্যবস্থা, যে নির্বাচন ব্যবস্থার মধ্যে যে সংস্কারের প্রক্রিয়া, সেখানে বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কারের বিষয়ে তারা আলোচনা করেছেন, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। এবং এছাড়া যে বিষয়টি জানানো হয়েছে সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের ব্যবস্থা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। সেইখানে তারা এর আগে যে বৈঠক ছিল সেখানে তারা একমত হননি আসলে, তবে আজকে তারা যে বিষয়টি বলেছেন যে আসলে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তাদেরকে আসলে আশ্বস্ত করা গিয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু এখন এই বিষয়ে তাদের মত দিয়েছেন যে তারা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে বিষয় সেখানে তারা রাজি। এছাড়া যে বিষয়টি রয়েছে আসলে নারীদের যে সংসদে যে তাদের জন্য যে একটা ব্যবস্থা রাখা হয় যাতে নারীরা আসলে সংসদে তাদের যে অধিকারটুকু, তারা যাদের ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে পুরো বিষয়টিতে তারা জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে যেন সুযোগ সুবিধা ফিরে পান, সে বিষয়টি নিয়েও তারা খুব জোর দিয়েছেন। তো সব মিলে তারা যে বিষয়টি বলছেন যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আসবে এবং সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমেই আসলে দেশের যে জুলাইয়ের স্পিরিট যেটা তারা বলছেন সেটা আসলে বাস্তবায়ন সম্ভব। সুতরাং সেজন্য যে কোনো ধরনের ছাড় দিতে জাতীয় নাগরিক ঐক্য প্রস্তুত রয়েছে। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ।
ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। কোরবানির হাটে নিজ খামারের গরু বিক্রির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গরু সুস্থ রাখার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুর জেলায় ৩,৩০৫টি পশুর খামার রয়েছে, যেখানে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পরম যত্নে খামারিরা লালন পালন করছেন তাদের পশু, প্রস্তুতি নিচ্ছেন কোরবানির হাটে বিক্রির জন্য। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫৮,৩৫৪টি। বর্তমানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ পশু রয়েছে ৬২,০৯৮টি। তবে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে খামারিদের রয়েছে অভিযোগ। আমরা এই ন্যায্য দাম পাই না, অনকার যে দানাদার খাদ্যের যে দাম। এই বছরে আমরা যাই অনেক গরু মার্কেটে উড়ানোর জন্য সাজাই রেডি করছি, লুণ্ঠন করিয়া গেছে। একবার গরু ফার্মে আমরা ধরা খাইছি, এই ব্যবসা করিয়া অনেক টাকা লস হয়েছে। তারপরে এইবারও গরু নিয়েছি। খামারের গরু সুস্থ রাখার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, এবছর ঈদে গরুর দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে, যাতে কোরবানির মানুষ গরুগুলা সুস্থ থাকে এবং মানুষ নিরাপদ মাংস পেতে পারে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশুর হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কুরবানির পশুর হাট কেন্দ্রিক এই নিরাপত্তামূলক ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর হাট বসবে ১৮৬টি। এর মধ্যে স্থায়ী হাট ২১টি এবং অস্থায়ী হাট ১৬৫টি। আফরিন পপি, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে চলতি বোরো মৌসুমে ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, কৃষি অধিদপ্তরের তদারকি না থাকায় দিন দিন এ রোগ ছড়িয়ে পড়ছে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। তাতে কৃষকের মুখে শুরুর দিকে হাসি থাকলেও কপালে পড়েছে চিন্তার ভাঁজ। শত শত বিঘা জমির ধানে ব্লাস্টার রোগের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকের অভিযোগ, স্থানীয় কৃষি অধিদপ্তরের তদারকি না থাকায় এমন সর্বনাশ হয়েছে তাদের। ঋণ করে ধান চাষ করায় কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবে সেই ভাবনায় ঘুম হারাম। কিভাবে বাঁচবো দেখেন, ধানে একদম পোকায় খেয়ে চিটে একবার সব চিটে পোকাগুলো আসে, এগুলো বোঝা যায় না। যখন থুরগুলো বের হয়ে যায়, মানে ৫-৬ দিনের মধ্যে এইভাবে হাজার হাজার টাকা খরচ করে রোয়ায় দিয়ে গেছে। এখন মনে করেন যা গেছে সম্পূর্ণ শেষ। আমাদের কৃষি কর্মকর্তারা মনে করেন এখানে আসে নাই। তারা প্রতিটি ইউনিয়ন পরিষদে কৃষি অফিসার রয়েছে। কৃষকরা তাদের সাথে যোগাযোগ করে এ রোগের সুপরামর্শ পাবে বলে জানান এ কর্মকর্তা। কৃষি কর্মকর্তারা এখন সবসময় মাঠে আছেন। কৃষকরা হয়তো ওনাদের পায়নি বা ওনারা ইউনিয়ন পরিষদে বসেন, যেখানে হয়তো উনি যায়নি, কিন্তু ওনারা ইউনিয়ন পরিষদে গেলে ওনাদেরকে পাবে, প্লাস মাঠও পাবে। ইভেন তাদের নাম্বার রাখছে, তারা ফোন দিলে ফোনের মাধ্যমে তারা তাদের সমাধান পাবেন। চলতি মৌসুমে কালিয়াকৈর উপজেলায় ১০,২৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। নাটোর ও সিরাজগঞ্জ জেলার ২ উপজেলা গুরুদাসপুর ও তারাশের সংযোগ রক্ষাকারী রাস্তা দুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছরে সড়কের কোনো সংস্কার হয়নি, ফলে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অভিযোগ স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। নাটোর ও সিরাজগঞ্জ চলনবিল অধ্যুষিত এই ২ জেলার গুরুদাসপুর ও তারাশ উপজেলাকে যুক্ত করতে চলনবিলের বুক চিরে প্রায় ৭ কিলোমিটার সাবমার্সিবল রাস্তা তৈরি হয় ২০০৯ সালে। কিন্তু সংস্কারের অভাবে তৈরি হয়েছে খানাখন্দ, বড় বড় গর্ত, ভেঙেছে রাস্তার ঢালাই, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
রাস্তাটির এমন দশায় অসুস্থ রোগী হাসপাতালে নিতে যানবাহন পাওয়া যায় না। চলনবিলবাসীর এমন দুঃখ কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। রাস্তার খুব ভঙ্গুর অবস্থা, একটা রোগীকে যে আমরা এখান থেকে যে আমরা হসপিটালে নিয়ে যাব সেটা আমাদের কোনো গাড়ি পাই না। মালামাল নিতে লাগলে পরে গাড়ি উল্টে যায় বা মানুষের খুবই ক্ষয়ক্ষতি হয়। এখানে এটাতে রাস্তার সংস্কারের জন্য আমার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ। এখন রাস্তাটা একবারে নষ্ট হয়ে গেছে, আমরা আর চলাচল করতে পারি না। আমাদের এখন সরকারের কাছে দাবি খুব তাড়াতাড়ি যেন এই রাস্তাটা মেরামত করা হয়। পরিবহন চালকরা জানালেন রাস্তা নয় যেন মরণ ফাঁদ। এমন রাস্তা দিয়ে চলাচলে অনেক সময় গাড়ি নষ্ট হয়, উল্টে যায়। যাত্রীদেরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। কালকে একটা গাড়ি উল্টে গেছে, তার আগের দিন গাড়ি উল্টে যে গরু মারা গেছে। গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়, প্লাস উল্টে যেতে লাগে, মানুষের যাত্রীর দুর্ভোগ। এখানে খুব দুর্ভোগের মতন গাড়ি উল্টে যায়, কেউ যাত্রী পড়ে যায়, কেউ যাত্রী হাত ভাঙে, কারোর পা ভাঙে, এরকমও আমাদের রেকর্ড আছে এখানে। রাস্তার এমন অবস্থার কথা অবগত আছে জানিয়ে উপজেলা প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা বললেন, দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে। আমরা কুন্দল রাস্তার বিষয়ে অবগত আছি। এই বিষয়ে আমরা সহ উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের নির্বাহী প্রকৌশলী সহ আমরা রাস্তাটি ভিজিট করেছি। রাস্তাটার অবস্থা ভালো না। এই অবস্থা আমরা পাককলন করে আমাদের হেড অফিসে পাঠানো আছে। পাককলনটি অনুমোদন হলে দ্রুত রাস্তাটির কাজ সংস্কার হবে। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় 70 সন্ত্রাসী নিহত, 5টি যুদ্ধ বিমান ভূপাতিত সহ 10 ভারতীয় সেনাকে হত্যার দাবি পাকিস্তানের। ভোজ্য তেলের লাগামহীন দামে অতিষ্ঠ ক্রেতা বিক্রেতা, সংকট উত্তরণে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও তেল বীজ উৎপাদন বাড়ানোর তাগিদ। কল্যাণপুরে 9 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 14 জুলাই দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। এবং বছর ব্যবধানে বেইলি রোডে 2টি অগ্নিকাণ্ড, নগরবাসীর উদ্বেগ। বেশিরভাগ ভবনে নেই জরুরি নির্গমন ব্যবস্থা, বলছে ফায়ার সার্ভিস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।